ভালোবাসার ছোঁয়া। মাম্মা, আজকে তো তোমার বার্থডে, চলো না আমরা সবাই মিলে বাইরে ঘুরতে যাই। পাপাকে গিয়ে বলো, পাপা গেলেই আমি যাব। শুভদীপ আর মৌমিতার 6 বছরের মেয়ে মুস্কান তার পাপার কাছে বায়না ধরল, পাপা চলো না আমরা এখন ঘুরতে যাই, খুব মজা হবে দেখো। কিন্তু সোনা, এখন তো আমাকে স্কুলে যেতে হবে তাই না? একদিন স্কুলে না গেলে কি হয় শুনি? রোজ রোজ তো মাম্মার বার্থডে হয় না। ঠিকই বলেছ, কিন্তু এই দুপুর বেলা ঘুরতে গেলে মজা কম হবে, তাই তুমি বিকেলে তৈরি হয়ে থেকো, আমরা খুব ঘুরবো। ঠিক আছে? ঠিক আছে, তবে প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস। মেয়ে মুস্কান আর মৌমিতার থেকে বিদায় নিয়ে শুভদীপ বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। ও একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। 8 বছর হলো মৌমিতার সাথে ওর বিয়ে হয়েছে। দুজন দুজনকে চোখে হারায়। সেই ছোট্ট বেলা থেকে একই স্কুল কলেজে পড়াশোনা করেছে ওরা। ছোট থেকেই ওরা ছিল প্রাণের বন্ধু। কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারত না। সাবজেক্ট আলাদা হলেও একই কলেজে পড়ার সুবাদে একসাথেই অনেকটা সময় কাটাতো ওরা। নির্ভেজাল আনন্দে ওদের দিন কাটছিল। স্পেশাল দিনগুলো, বিশেষ করে ওদের জন্মদিনগুলোয় বাইরে ঘুরে খেয়ে দিয়ে খুব মজা করে কাটাতো ওরা। যদিও মাঝে কয়েকটা বছর এর ব্যতিক্রম হয়ে গেছে। আজ মেয়ের আবদারে সেই স্মৃতিরা সব তাজা হয়ে গেল। তখন তাড়াহুড়োয় খেয়াল না করলেও এখন মনে পড়ল ঘুরতে যাওয়ার কথা শুনে মৌমিতার মুখটা খুশিতে ভরে উঠেছিল। তাই আর দেরি না করে বাইক ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিল। মৌমিতার মুখের হাসি যে ওর কাছে মহামূল্যবান। কলিং বেলের আওয়াজে দরজা খুলেই শুভদীপকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মৌমিতা। কি ব্যাপার, ফিরে এলে যে? শরীর ঠিক আছে তো তোমার? হো হো করে হেসে উঠে মৌমিতার মুখটা নিজের হাতের পাতায় নিয়ে কপালে একটা দীর্ঘ চুম্বন করে বলে উঠল, আমার কিছুই হয়নি পাগলি, চিন্তা করতে হবে না অত। এবার জলদি তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ততক্ষণ আমি স্কুলে একটা ফোন করে দিই বরং। বাবার গলা পেয়ে ছোট্ট মুস্কান দৌড়ে চলে আসে। তারা ঘুরতে যাবে শুনে দারুণ খুশি হয় সে। মুস্কানকে তৈরি করে দিয়ে মৌমিতা যখন নিজে তৈরি হয়ে বাইরে এলো, শুভদীপ তখন ওকে দেখে গেয়ে উঠল, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা? মৌমিতা লজ্জা পেয়ে বলল, আমরা তো তৈরি, তুমি কি এভাবে গান গাইবে নাকি বেরোবে এবার? হ্যাঁ ম্যাডাম, চলুন। ওরা তিনজনে নিক্কো পার্কে আজ সারাটা দিন কাটাবে বলে ঠিক করল। সেই মতো ঘন্টা খানেকের মধ্যেই পার্কে এসে পৌঁছালো। ছোট্ট মুস্কান তো দারুণ খুশি এত কিছু দেখে। মৌমিতার আবদারে ওরা বোটিং করতে নামলো জলে। বোটিং করতে করতেই ওরা হঠাৎ এমন একজনের মুখোমুখি হয়ে গেল যে যাকে দেখে মুহূর্তেই ওদের আনন্দঘন পরিবেশটায় বিষাদের রাগিনী বেজে উঠল। নিজের অজান্তেই শুভদীপ অস্ফুটে বলে উঠল, রাজশ্রী। মৌমিতা রাজশ্রী নামটা শুনেই সামনের বোটটার দিকে তাকাতেই দেখল রাজশ্রী সেনগুপ্ত একটা বছর 10-এর ছোট্ট ছেলের হাত ধরে বোটিং করছে। দেখে বোঝাই যাচ্ছে ছেলেটি তারই। এতগুলো বছর পরেও রাজশ্রীর রূপের ঝলক একটুও কমেনি। সেই উজ্জ্বল ত্বক, একঢাল লম্বা কালো চুল আর মেদহীন ছিপছিপে চেহারায় সেই কলেজের দিনগুলোর মতোই আকর্ষণীয়।
ওকে দেখেই এক ঝটকায় পুরনো দিনগুলোয় ফিরে গেল মৌমিতা। শুভদীপের ডিপার্টমেন্টেই পড়তো রাজশ্রী। রাজশ্রীর রূপের আগুনে পিপীলিকার মতোই ঝাঁপ দিয়েছিল শুভদীপ। উগ্র আধুনিকা আর বেপরোয়া রাজশ্রীকে প্রথম থেকেই অপছন্দ করত মৌমিতা। তাই তো প্রাণের বন্ধু শুভদীপকে বারবার নিষেধ করে বলতো, ওই মেয়ের থেকে তুই দূরে থাক শুভ, ও তোর জন্য ঠিক নয় মোটেও। কেন রে, তোর বুঝি হিংসা হচ্ছে? ইস, হিংসা করতে বই গেছে আমার। ওর চাল চলন আমার ভালো লাগে না, তাই বললাম। ওর সাথে যতদিন ধরে তুই মিশছিস তোর শুধু অবনতি হচ্ছে দেখতে পাচ্ছি। পড়াশোনা তো গোল্লায় গেছে তোর, সারাদিন ওই মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছিস। একটানা কথাগুলো বলে থামল মৌমিতা। কিন্তু এর উত্তরে শুভদীপ বেশ রূঢ় স্বরে বলে উঠল, তুই নিজের চরকায় তেল দে না, আমাদের নিয়ে এত না ভাবলেও চলবে বুঝলি। নিজে আগে কাউকে ভালোবেসে দেখ, তখন বুঝবি ভালোবাসার মানুষের জন্য পড়াশোনা কেন হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দেওয়া যায়। আর কোনো তর্কে যায়নি মৌমিতা, শুধু সচেতনভাবে শুভদীপের থেকে দূরত্বটা বাড়িয়ে নিয়েছিল। কিন্তু ওর থেকে দূরে এসেই ও অনুভব করে ওর অবচেতন মন জুড়ে শুধুই শুভদীপ রয়েছে। কখন যে ও শুভদীপকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। অন্যদিকে বছর খানেক চুটিয়ে প্রেম করার পরই শুভদীপ ধীরে ধীরে বুঝতে পারে ও ক্রমশ রাজশ্রী নামক একটা জালে জড়িয়ে পড়েছে। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে যে এখন তার দম বন্ধ হয়ে আসছে। এই কদিনেই রাজশ্রী শুভদীপকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ওর সমস্ত কাজকর্মর ওপর রাজশ্রী তদারকি করত। কোনো বন্ধু বান্ধবের সাথে অবধি মিশতে দিত না। এই মুহূর্তগুলোতে শুভদীপের মৌমিতাকে বড়ই মনে পড়ত। মৌমিতা ছিল ওর খোলা আকাশ, যেখানে ও ডানা মেলে উড়তে পারত। ও অনুভব করত মৌমিতা ওর পাশে না থেকেও সর্বদা ওর পাশেই রয়েছে। ও বুঝতে পারত না ওর মন কেন শুধু মৌমিতাকেই খুঁজে বেড়ায়। ও কি মনে মনে মৌমিতাকে চায় নাকি শুধু রাজশ্রীকেই ভালোবাসে? এই বিষয়টা পরিষ্কার হলো যখন শুভদীপ গ্র্যাজুয়েশন শেষ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং এ ভর্তি হলো রাজশ্রীকে না জানিয়েই। রাজশ্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য যখন এই কথা বলতে গেল ও, তখন এর ফল হলো উল্টো। রাগে ফেটে পড়ল রাজশ্রী। আমাকে না জানিয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলে? একটা পাতি প্রাইমারি স্কুলে মাস্টারি করে তুমি রাজশ্রী সেনগুপ্তকে বিয়ে করার স্বপ্ন দেখছো? আশ্চর্য তো। এত কম টাকায় তো আমার সাজ পোশাকের খরচই মেটাতে পারবে না, আর সেখানে তুমি সংসার চালানোর স্বপ্ন দেখছো? এসব কি বলছো তুমি রাজশ্রী? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও ভালোবাসো আমায়, এখানে টাকার কথা আসছে কোথা থেকে? ভালোভাবে বাঁচতে হলে টাকা চাই, বুঝেছো? এটা জানো তো সুন্দরী বউ পেতে হলে টাকা খরচ করতে হয়, এমনি এমনি শুধু ভালোবাসা দিয়ে সব পাওয়া যায় না। আর শোনো, কোনো দামি চাকরি যদি জোগাড় করতে পারো তবেই এসো আমার কাছে, তখন ভেবে দেখব কি করা যায়। তার বোধহয় আর দরকার হবে না স্ত্রী। মানে কি বলতে চাইছো তুমি? মানেটা খুবই সহজ, তোমার মতো এমন একজন অর্থলোভী মেয়ের সাথে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো না কিছুতেই। যে নিজের ভালোবাসার পরিমাণ শুধু টাকা দিয়ে করে তাকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব।
শোনো রাজশ্রী, জীবনে টাকা পয়সা অনেক যাবে আসবে, কিন্তু প্রকৃত ভালোবাসা অর্থের বিনিময়ে কখনোই পাওয়া যায় না। তুমি জীবনে হয়তো টাকা পয়সা অনেক পাবে, কিন্তু তখন আবার একটু ভালোবাসার অভাবে ছটফট করো না যেন। ভালো থেকো, সুখে থেকো তুমি। এই ঘটনার পর থেকে শুভদীপ অবসাদের সাগরে ডুবে যেতে লাগে। ওদেরই এক বন্ধু মারফত খবর পেয়ে মৌমিতা আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। যখন ও শুভদীপের কাছে এলো তখন শুভদীপ সব কিছু ছেড়ে দিয়ে দিনরাত একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। বড় বড় চুল দাড়িতে শুভদীপের মুখ ঢেকে গেছে। মৌমিতা ওকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারে না, শুভদীপকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেও। শুভদীপও যেন মৌমিতার স্পর্শে বাঁধনহারা বর্ষার মতোই ভেঙে পড়ে। মৌমিতা শুভদীপের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, যে তোকে তোর অস্তিত্ব ভুলিয়ে দিতে চায় তার জন্য ভেবে ভেবে কেন তুই তোর নিজের সুন্দর জীবনটা নষ্ট করবি? তোকে আবার ঘুরে দাঁড়াতে হবে শুভ। আমি আর পারবো না রে মিতা, আমি নিজের হাতে নিজেকে শেষ করে দিয়েছি। কিচ্ছু শেষ হয়নি তোর। যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস মিতা? হ্যাঁ রে শুভ। আগের মতো তুই কি আর থাকবি আমার পাশে? আমি তোকে কত না খারাপ কথা বলেছি। তুই পারলে আমাকে ক্ষমা করে দে মিতা। ছি ছি শুভ, ও কথা বলিস না, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি ওসব কিছু আর মনে রাখিনি রে। তাহলে কথা দে আমাকে ছেড়ে তুই যাবি না কোথাও কখনো। আমি তো তোর সাথেই আছি রে সব সময়। তুই শুধু আমায় দেখতে পাসনি। জানিস মিতা, তুই আমার থেকে দূরে সরে যাওয়ার পরই আমি তোর গুরুত্ব বুঝতে পারি। তোর সাথে একটু কথা বলার জন্য আমি ছটফট করতাম, কিন্তু আমি রাজশ্রীর জালে এমন ভাবে জড়িয়ে পড়েছিলাম যে চাইলেও আমি কিছুতেই ওখান থেকে বেরিয়ে আসতে পারিনি। জানিস শুভ, তোর থেকে দূরে গিয়ে আমারও একই অনুভূতি হয়েছিল। মনে হতো আমি আছি, কিন্তু সেই আসল আমিটাকে তুই লুকিয়ে নিয়ে গিয়েছিস তোর সাথে। আজ আবার যেন আমি বেঁচে থাকার মানে খুঁজে পেলাম। আর কখনো এভাবে নিজেও কষ্ট পাস না আর আমাকেও কষ্ট দিস না, বুঝেছিস? জো হুকুম আকা, আজ থেকে তুই যেমন বলবি তেমনই হবে। ধীরে ধীরে মৌমিতার সাহচর্যে শুভদীপ আবার স্বাভাবিক হয়ে ওঠে। দেখতে দেখতে ট্রেনিং শেষ হয়ে যায়। প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল ট্রেনিং শেষ হওয়ার কিছুদিন আগেই। খুব মন দিয়ে পড়াশোনা করে ভালোভাবে পাশও করে যায় শুভদীপ। মাস 6 মধ্যেই বাড়ি থেকে 10 কিমি দূরে একটা স্কুলে চাকরিও পেয়ে যায়। এবার মৌমিতাকে অফিসিয়ালি সে তার ভালোবাসার কথা জানায় আর বিয়ে করতে চায়। মৌমিতার তরফ থেকে আপত্তি না থাকায় এক শুভ লগ্নে ওরা বাঁধা পড়ে জন্ম জন্মান্তরের জন্য। অপরদিকে ততক্ষণে রাজশ্রীর চোখ চলে গেছে সামনের বোটে বসে থাকা শুভদীপ মৌমিতার দিকে। শুভদীপকে দেখে ওর মনটা তোলপাড় করে উঠল। ওর সেদিনের বলা কথাগুলো যে ফলে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি রাজশ্রী। এক ধনী ব্যবসায়ী পরিবারে রাজশ্রীর বিয়ে হয়। প্রথম প্রথম বেশ ভালো কাটলেও কিছুদিন পর থেকে ও বুঝতে পারে ওর গুণধর স্বামীটি শুধু মদ্যপানেই আসক্ত নয়, অন্য নারীদের প্রতিও সে সমান আসক্তি প্রদর্শন করে।
টাকা পয়সার কোনো অভাব নেই রাজশ্রীর, কিন্তু ভাবের ঘরেই যত অভাব তার। যেই মৌমিতার দিকে ও কোনো দিন ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করেনি, আজ তার ভাগ্যকেই প্রবল হিংসা হচ্ছে ওর। ফুটফুটে সন্তান নিয়ে স্বামী সোহাগী হয়ে কেমন আনন্দের স্রোতে ভেসে যাচ্ছে ও, আর অপর দিকে ও ডুবে যাচ্ছে চোরাস্রোতের ঘূর্ণিপাকে। ওর স্বামীর সময় হয় না ওদের সাথে সময় কাটানোর। হিরে ফেলে সে কাঁচের টুকরো আঁচলে বেঁধে ছিল, তাই তো আজ সে রক্তাক্ত হয়েছে নিজের ভুলেই। ওদের মুখোমুখি হওয়ার সাহস আজ ওর নেই। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে পারলেই ও বাঁচে। তাই তো বোটের প্যাডেলটায় জোরে চাপ দিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যায় সে। মৌমিতা হাত তুলে রাজশ্রীকে ডাকতে উদ্যত হতেই শুভদীপ ওকে থামিয়ে দিয়ে বলে, থাক না মিতা, আবার কেন? যে পিছনে পড়ে গেছে তাকে নাইবা টেনে আনলে। তার চেয়ে আমরা যে যার মতো করে ভালো থাকি, এটাই ভালো নয় কি? সমাপ্ত।